রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আজ দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। বেলা 1:52 29 সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী হয়। ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে উৎপত্তি স্থলের দূরত্ব 188 কিলোমিটার। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.4 বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। এটি মাঝারি মাত্রা ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে উৎপত্তি স্থলে কম্পনের মাত্রা 5.3। তবে ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা জানিয়েছে কম্পনের মাত্রা ছিল 5.5। ভূমিকম্পে সাতক্ষীরার মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। চলতি ফেব্রুয়ারি মাসে প্রথম 26 দিনে এটি নিয়ে দেশে অন্তত 8 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর পুনরায় গণধর্ষণ শেষে এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত নূরা রয়ে গেছে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবায়েদুল্লাহ, হোসেন বাজার এলাকার গাফফার। গত 15 দিন আগে নূরার নেতৃত্বে 6 জন স্থানীয় সন্ত্রাসী কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমদ আলী দেওয়ান থানায় অভিযোগ না করে বিচার করার দায়িত্ব নেন। তবে তিনি অপরাধীদের সাথে দফারফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো মীমাংসা না করে ঘটনাটি ধামাচাপা দেন। ঘটনার বিচার না হয় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। 15 দিন পর বখাটে চক্রটি কিশোরী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাসুর ইউনিয়নের কোতোয়ালির চর দরিয়াকান্দির একটি সরিষা ক্ষেত্রে ফেলে রাখে। ঝিনাইদহের মহেশপুরে 4 বছরের শিশু তাবাসসুম হত্যার আসামি তাহেরের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। জুমার নামাজের পর তাবাসসুমের নিজ গ্রাম ভৈরবা বাজারে স্থানীয়রা কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের পর আসামিকে গতরাতে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে অবস্থিত আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তাবাসসুমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। বুধবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর একদিন পর তার লাশ মেলে। নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার বাসিন্দা। তার বাবা স্থানীয় দর্জির দোকানের কর্মচারী। পরিবারটি কালীগঞ্জের 12 বাজার এলাকায় ভাড়া বাসা থাকত। আগামী 10 মার্চ বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। শুক্রবার সবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখি রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণে নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বীর শাহে আলম এ তথ্য জানান। পরীক্ষামূলক বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারে ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে জেলা ও সদর উপজেলা প্রশাসককে সভাপতি করে পৃথক জেলা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দেশের দরিদ্র নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার অন্তর্ভুক্ত হবেন। প্রতিটি পরিবার থেকে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনসিপি নিয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ সময় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা ঠাকুরগাঁয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থনের কারণেই আমি আজকে
কাজ করার সুযোগ পেয়েছি। মন্ত্রী পর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে অপরাধকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বাদ জুম্মা সিলেটের কুদরতুল্লাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কষ্ট বুকে চেপে নির্বাচনের ফল মেনে নিয়েছে জামায়াত, কিন্তু এই মুহূর্তে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এ কারণে মানুষের জীবন নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। নরসিংদী ধর্ষণের পর হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে। আর আমাদের অবস্থান হচ্ছে যে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সরকার যদি কোনো ভালো কাজ করে উদ্যোগ নেয় অবশ্যই আমাদের সমর্থন পাবেন, কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং আল্লাহর দিনেরও কোনো ব্যাপারে যদি সরকার বিপক্ষে দাঁড়িয়ে যায় আমরা সেখানে ছাড় দিয়ে কথা বলব। জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জামায়াতের এই নেতা বলেন, জনগণের দ্বারা বিতাড়িত দলকে পুনর্বাসন করা হবে জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে আছেন ইলিয়াস মাতবর। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ। এ সময় জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একটি দল নির্বাচনের আগে গণভোটের পক্ষে থাকলেও এখন মত পাল্টাচ্ছেন। তিনি আশা করেন গণভোটের রায়ের বাস্তবায়নে সরকারি দলের শুভ বুদ্ধির উদয় হবে। তাদের প্রস্তাবকৃত গণভোট আজকে তারা সেখান থেকে সরে যায়, তাদের কথা থেকে তারা সরে যাচ্ছে বলে মনে হয়। আমরা যখন গেলাম আমরা দুটাই শপথ নিয়েছি, জাতীয় সংসদে নিলাম, গণভোটের নিলাম। তো যারা নিল না তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয় তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি দেশে পরিণত করতে হবে বলে জানান জামাতের এই নেতা। লোকেরা বলে যে হইলটা কি, সব দেখলাম যে এদিকেই আসছে, কিন্তু রেজাল্টের সময় কাউন্টিং করার সময় 2-3 ঘন্টার সময় অন্ধকারে রেখে কি যে ঘটে গেল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে, দেখা গেল যে সব উলট পালট হয়ে গেল। আলামত ভালো না। এই আলামত থেকে দেশকে যদি ফিরিয়ে আনতে হয় আমি বলবো সরকারি দল বিরোধী দল সবাইকে চিন্তা করে একসাথে কাজ করতে হবে। সরকারি দল আর বিরোধী দল শত্রু নয়, তারা একে অপরের বন্ধু হবে, পরিপূরক হবে। পরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন অধ্যাপক মুজিবুর রহমান। জনগণের দেওয়া ভোটের রায়কে মেনে নিয়ে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। প্রথম ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত পুরো মেলা প্রাঙ্গণ। দ্বিতীয় দিনে মেলায় এসেছে বেশ কিছু নতুন বই। বইপ্রেমীরা তাদের পছন্দের বইটি বেছে নিচ্ছেন বিভিন্ন প্রকাশনীর স্টল থেকে। তবে মেলায় এখনো চলছে স্টল তৈরির কাজ। সামনের দিনগুলোতে আরো জমজমাট হয়ে উঠবে অমর একুশে বইমেলা, এমনটাই মনে করছেন প্রকাশকরা। দর্শক আরো জানাচ্ছেন রাকিব হাসান, ক্যামেরায় মোমিন হোসেন। ছুটির দিনে জমে উঠেছে বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া অমর একুশে বইমেলা 2026। শুক্রবার মেলার প্রথম প্রহরটি শিশুদের জন্য নির্ধারিত থাকলেও দুপুরের পর থেকেই মেলায় বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। বিকেল গড়াতে পরিবার, তরুণ তরুণী ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। কেউ ছবি তুলছেন, কেউ নতুন বইয়ের তালিকা খুঁজছেন, আবার কেউ বা এসেছেন প্রাণের টানে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জাতি সকল প্রকার আন্দোলনের একটা অনুষঙ্গ হিসাবে এই বইমেলাকে নেয়
21শে ফেব্রুয়ারিকে নেয়। সারা বছর তো ওইভাবে বই কেনা না হলেও আমরা চাই যে বই মেলায় আসলে আমাদের একটু বই দেখা হয়, প্লাস ঘুরে ফিরে কেনাও হয়। বিশেষ করে আমাদের সন্তানরাই যেখান থেকে একটা ভালো জ্ঞান অর্জন করবে, নতুন কিছু চাবে। এই জাতি যদি জ্ঞানের দিকে না যায় তবে জাতি উন্নত হওয়া কঠিন ব্যাপার। বড়দের পাশাপাশি পিছিয়ে নেই শিশুরাও পরিবারের সাথে ঘুরে ঘুরে কিনে নিচ্ছেন নিজেদের পছন্দের বইটি। গল্পের বই আসলেই ভালো হয়। জমিদার বাড়ি, তারপরে গোয়েন্দা, অসমাপ্ত আত্মার ডায়েরি, রূপা ও আরব রজনীর 2য় খণ্ড। বইমেলা কেমন লাগছে তোমার? বইমেলা আমার কাছে ভালোই লাগছে। অনিশ্চয়তা, সময়সূচির পরিবর্তন এবং নির্বাচন পরবর্তী বাস্তবতার ভেতর দিয়ে অমর 21শে বইমেলা 2026-এর যাত্রা শুরু হলেও এখনো চলছে স্টল তৈরির কাজ। তবে আশায় বুক বেঁধেছেন প্রকাশকরা। তারা মনে করছেন সামনের দিনগুলোতে বাড়বে বেচাকেনা, প্রকাশিত হবে নতুন নতুন অনেক বই। সরকারিভাবে যদি প্রচারণা বেশি চালায় তাহলে দেখা যাবে আমাদের ক্রেতা এবং দর্শনার্থী যারা আছে তারা মেলাতে আসবে এবং বই দেখবে, বিভিন্ন স্টলে ঘুরবে এবং আমাদের যারা প্রকাশনা নতুন নতুন বই নিয়ে আসছি সেগুলো তারা পড়তে দেখবে এবং ভবিষ্যতের জন্য নতুন নতুন পাঠক তৈরিতে ভূমিকা পালন করবে। কোভিডের সময় মনে করেন তারপরেও কিন্তু মেলা কিন্তু ভালো জমছিল আর কি, ভালো বিক্রি ছিল তখনও আর কি, তখন কিন্তু মানুষ বের হয় নাই। তারপরে বাংলা একাডেমির বই মেলাতে লোকজন আসছে আর কি, প্রচুর পাঠকের সমাগম হয়েছে আর কি, তখনও অতএব আশা করছি এখনো হবে আর কি। এই ধারাবাহিকতা যদি শেষ দিন পর্যন্ত মানে 18 দিন মেলা চলবে থাকে তাহলে মোটামুটি প্রত্যাশা আমরা ভালো করতে পারি। এবারের মেলায় অংশ নিয়েছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান, বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দর্শক, জমে উঠেছে অমর 21শে বইমেলার। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী রাকিব হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো প্রথম ছুটির দিনে বইমেলায় পাঠক উপস্থিতি সহ সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ ফৌজিয়া আপনাকে। ঠিক যেমনটা বলছিলেন যে আজ মেলার কিন্তু দ্বিতীয় দিন। গতকালকেই এই বই মেলাটি উদ্বোধন হয়েছে, অমর 21শে গ্রন্থমেলা, যেটিকে আমরা সকলের প্রাণের মেলা বলে থাকি। আসলে সেই প্রাণের মেলাটি নানা কারণে হয়তো বা শুরু হতে দেরি হয়েছে, শেষ পর্যন্ত গতকালকেই উদ্বোধন হয়েছে। আজ দ্বিতীয় দিন চলছে, আর দ্বিতীয় দিনে আমরা আসলে সরকারি ছুটির দিন পেয়েছি। আমি যদি একটু আমার পেছনেই দেখাতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে মেলাকে ঘিরে মানুষের মধ্যে প্রতি বছর যে মেলাকে ঘিরে উদ্দীপনা বিরাজ করে, সেই উদ্দীপনায় মানুষজন কিন্তু তারা এই রোজা বা অন্যান্য সব কিছু উপেক্ষা করেই কিন্তু মেলা প্রাঙ্গণে এসছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, মেলায় দর্শনার্থী যারা এসছেন। আমরা এখানে একজন দর্শক দেখতে পাচ্ছি যে আসলে মেলায় আসছেন, তারা পরিবার নিয়ে আসছেন। যাপু, আমরা একটু জানতে চাই যে এবারের মেলাত আসলে নানান সমস্যার কারণে একটু শুরুতে দেরি হয়েছে, তারপরও মেলাটা কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, কারণ মেলা তো একটা প্রাণবন্ত জায়গার জমজমাট, বিশেষ করে বই মেলা। আসতে পেরেছি, অনেক ভালো লাগছে। আর আজকে আসলে আমাদের ইউনিভার্সিটির বন্ধুদের মিলে একটা প্রোগ্রাম ছিল। আমরা 2007 সালে ইউনিভার্সিটি থেকে বের হয়েছি এবং আমরা বাংলা ডিপার্টমেন্টের সাহিত্যের স্টুডেন্ট। আমরা এই জন্য বইমেলা আমাদের কাছে ডিফারেন্ট কিছু, ভিন্ন কিছু, প্রাণের একটা স্পন্দন, খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ভাইয়ার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনি দেখলাম পরিবার নিয়ে আসছেন, কেমন লাগছে এবারের মেলায়? আমি আসলে ফ্রেন্ডদের সাথেই আসছি। ও যে বললো আমরা 2007 সালে ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, তারপর আজকে আমাদের একটা ইফতার পার্টি ছিল, এই জন্যে আসা। আর এই জন্যেই প্রাণের বই মেলা দেখতে আসা, মূলত মেলার জন্যই আসা। তবে মেলাটার সময়টা একটু কেমন যেন হয়ে গেছে। আসলে রমজানে সবাই তারাবির নামাজ, তারপরে হ্যাঁ, তবে সেই কারণে হয়তো একটু দেরি এটা শুরু হয়েছে। তারপরে সেটা কেমন লাগছে? বেশ ভালো লাগছে এবং বেশ লোক সমাগম ভালোই হচ্ছে, যদিও কিছু কিছু স্টলে এখনো কাজ চলতেছে, তবে বেশ ভালো। তবে যদি আরো ভালো হতো, যদি ঈদের পরে আরো 15 দিন থাকতো মেলাটা, বেশ ভালো হতো আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে ফৌজিয়া শুনছিলেন, সবাই আসলে প্রাণের মেলা, এই মেলাটিকে ঘিরে সকলের সারা বছরের একটি প্ল্যান থাকে, কারণ মানুষ এখানে শুধু বই কেনা বা দেখা নয়, এই মেলাকে ঘিরে তাদের প্রাণের একটি স্পন্দন থাকে। সেই স্পন্দনকে ঘিরেই কিন্তু এই মেলাটি অমর 21শে গ্রন্থমেলা। এই মেলায় আমরা জানি যে প্রতিবারের মতো এবারে এই মেলাটি দুটি স্থানে কিন্তু আয়োজন করা হয়েছে, একটি বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং আরেকটি রয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। এই মেলাতে জানি প্রকাশনী যে সংখ্যা আমরা
যতটুকু জানতে পেরেছি 549টি প্রকাশনী সংস্থা এই মেলায় অংশ নিচ্ছেন এবং যাদের এখানে ইউনিট রয়েছেন 1000-এর উপরে ইউনিট রয়েছেন, সেই ইউনিটগুলো এই বিভিন্ন স্টল তারা এখানে বিভিন্ন রঙে সাজাচ্ছেন। তবে আসলে যে আরও কিছু বলতে চাই যে মানুষজন রমজান জানেন, রমজানের পর কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু মানুষের ভিড় আরও অনেকটাই বেড়েছে। মানুষজন আসছেন, এই মেলাকে উপভোগ করছেন। এখানে শুধু আসলে বই কিনতে নয়, এখানে অনেকেই দেখতে আসছেন এবং দেখার সাথে সাথে পরিবার পরিজন নিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে এই ফেব্রুয়ারির যে ধারণা, ফেব্রুয়ারির যে ইতিহাস ঐতিহ্য তারা তুলে ধরছেন এখানে অভিভাবকরা। এখানে আসলে মেলার একজন আমার তো দর্শক যে কথাটি বলছিল যে মেলার সব কিছু ভালো হলো, এখনও কিন্তু পরিপূর্ণ শুরু হয়নি। আপনি দেখতেই পাচ্ছেন যে মেলার বেশ কিছু স্টল কিন্তু এখনও তৈরি হয়নি, সেই তৈরির কাজটিও চলছে। শেষ মুহূর্তে হয়তো তড়িঘড়ি করে তারা মেলাটি চালু করেছে, কিন্তু এখনও আমরা বাংলা একাডেমি প্রাঙ্গণে একই অবস্থা দেখেছি, এই সোহরাওয়ার্দী উদ্যানে অনেকগুলো একই অবস্থা দেখতে পাচ্ছি যে মেলাগুলো শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি তারা শেষ করতে পারেনি। তারপরও মেলা শুরু হয়েছে। প্রাণের সংগঠন প্রাণের মেলা, অমর একুশে বইমেলা, সেই বইমেলা তারা অংশগ্রহণ করছেন। সর্বসাধারণ মানুষ কিন্তু এই বইমেলায় অংশগ্রহণ করছেন। তবে প্রকাশকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে যাই হোক, যেভাবেই হোক শুরু হোক না কেন, এই মেলাকে ঘিরে যেহেতু মানুষের একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে, সামনের দিনগুলোতে যদি একটু প্রচারণা সরকারের পক্ষ থেকে চালানো হয় তাহলে মানুষ এই মেলায় আরও বেশি করে আসবেন এবং প্রকাশকদের যে টার্গেট রয়েছে সেই টার্গেটটি পূরণ হবে, বেচা বিক্রি বাড়বে এবং নতুন নতুন বইয়ের সংখ্যাও এই মেলায় বৃদ্ধি পাবে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরা। এই মুহূর্তে সাতক্ষীরা আছেন প্রতিনিধি ফয়জুল হক বাবু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর ইতিমধ্যে আপনি পেয়েছেন কিনা? আর তাছাড়া মানুষের মধ্যে আতঙ্কই বা কেমন দেখছেন, আর আতঙ্ক আদৌ কমেছে কিনা আমাদেরকে জানাবেন। হ্যাঁ ফৌজিয়া, আপনি যেমনটি বলছেন, আসলে সাতক্ষীরাতে কিন্তু আজ যে ভূমিকম্প অনুভূত হয়েছে এটি সাতক্ষীরার ইতিহাসে সব থেকে বড় ভূমিকম্প বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি যেমনটি জানতে চাইছেন যে আসলে মানুষের ভিতরে কোনো আতঙ্ক আছে কিনা, আসলে যখন ভূমিকম্প অনুভূত হয় স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে দেখেছি আমরা। তবে এখন কিন্তু সাতক্ষীরার পরিবেশ একেবারেই শান্ত। তো আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরে। আমি এখন একটু কথা বলার চেষ্টা করবো, এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন আমি তার সাথে কথা বলবো। আপনি আমাদেরকে যদি একটু জানাতেন যে আসলে সাতক্ষীরাতে যে ভূমিকম্প অনুভূত হয়, এই ভূমিকম্পর মাত্রা কত ছিল এবং এটির উৎপত্তি স্থল কোথায় ছিল, একটু আমাদেরকে জানান। সাতক্ষীরা আজ 1:52 সময়ে সাতক্ষীরা একটা ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। এর মাত্রা ছিল 5.4 রিয়েক্টার স্কেলে। এই ভূমিকম্পের ফলে, একটি মাঝারি ধরনের ভূমিকম্প, এই ভূমিকম্পের ফলে এলাকাবাসীর মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়। এর মাঝে আরেকটা খবর, এই 3 তারিখে, কিছুদিন আগে 3 তারিখে এই মাসের কলরায় একটা ভূমিকম্প অনুভূত হয়েছিল সাতক্ষীরার কলরায়। এর মাত্রা ছিল 4.1। পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়, এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক এবং অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, আসলে এই কর্মকর্তা যিনি তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে সাতক্ষীরাতে কিন্তু এই বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাথে কথা বলেছি, তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে আজকে যে ভূমিকম্প অনুভূত হয় এই ভূমিকম্পের ফলে কিন্তু সাতক্ষীরাতে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কোনো তথ্য আমাদেরকে দেয়নি। আমরা সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সাতক্ষীরার যে 7টি উপজেলা, সেই 7টি উপজেলাতেই কিন্তু কম বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে যেহেতু আশাশুনিতে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল, সে কারণেই কিন্তু আশাশুনির বেশ কিছু ভবন ফাটল দেখেছি এবং কয়েকটি মাটির ঘর যেটি বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের কোনো খবর পাইনি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ কিছু বাড়ি পরিদর্শন করেছে এবং যে সমস্ত স্থান ফাটল দেখা দিয়েছে সেই বাড়িঘরগুলো তারা পরিদর্শন করে বলেছেন যে তেমন কোনো ঝুঁকি কিন্তু সেখানে নাই এবং কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সাতক্ষীরা এই ভূমিকম্প অনুভূত হলেও সাতক্ষীরা আশাশুনি এবং তালা উপজেলায় কিছু ফাটলের খবর কিন্তু আমরা পেয়েছি। তবে কোনো হতাহতের ঘটনা কিন্তু জেলা প্রশাসন বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানায়নি। তবে তাৎক্ষণিকভাবে মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করলেও কিন্তু এখন কিন্তু মানুষের ভিতরে একটু স্বস্তি ফিরেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সাতক্ষীরা থেকে আপনার ভূমিকম্পের সর্বশেষ অবস্থা আমার কাছে। ফৌজিয়া।
রোজার এক সপ্তাহ পার হলেও পুরোপুরি স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। কিছু পণ্যের দাম সহনশীল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ মূল্যের চাপ রয়ে গেছে সাধারণ ক্রেতাদের উপর। পুরনো সিন্ডিকেট না ভাঙলে বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের কাছে কঠিন হবে বলে মনে করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নবা বমি। রোজার শুরুতে বাজারে যে অস্থিরতা দেখা গিয়েছিল, এক সপ্তাহ পরেও তার পুরোপুরি সমাধান হয়নি। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে সবজির সরবরাহ কিছুটা বেড়েছে, তবে দাম এখনও নাগালের মধ্যে আসেনি। ক্রেতারা বলছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কঠোর ভূমিকা দরকার। 8 দিন চলে যাচ্ছে, এখনো লেবুর হালি 100 টাকা, শশাও অনেক দাম 80 টাকা, 80 টাকার নিচে কোনো শশা নাই। গত সপ্তাহের তুলনায় কম, কিন্তু নিয়ন্ত্রণে বলা যাবে না, নিয়ন্ত্রণ থেকে একটু বেশি, কিন্তু সরকারকে বাজার মনিটরিং করতে হবে। বিক্রেতারা বলছেন রমজানের চাহিদা বেশি থাকায় পাইকারি দাম বাড়ে, যার প্রভাব পড়ে খুচরা বাজারেও। বিশেষ করে বেগুন, কাঁচামরিচ, টমেটো ও শসার দামে ওঠানামা রয়েছে। দাম, কাঁচামালের দাম এটা কমে বাড়ে, কখন কমবে কখন বাড়বে এটা বলা যাচ্ছে না। অন্যদিকে চাল, ডাল ও ভোজ্য তেলের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও ছোলার দাম কিছুটা কমেছে। ছোলা রোজার আগে বেচছি আপনার 95 থেকে 90 টাকা, এখন ছোলা কেজি প্রতি 5 টাকা 6 টাকা কমে গেছে, এখন 50 টাকা বেচছে ছোলা। মাছ মাংসের বাজারে দাম কমার ছোঁয়া থাকলেও মুরগির দামে তেমন কমতির ইঙ্গিত নেই। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতর আসতে এখনো আরো বেশি দিন বাকি, আর এর মধ্যেই জমে উঠেছে রাজধানীর ঈদের বাজার। রাজধানীর বিভিন্ন শপিং মল আর বিপণী বিতানে ক্রেতা সমাগম থাকায় ঈদেও বাজার এখন বেশ প্রাণচঞ্চল। এদিকে ভিড় এড়াতে ক্রেতারা আগে ভাগেই সংগ্রহ করছেন ঈদেও নতুন নতুন পোশাক। আরো জানাচ্ছেন জায়েদ আহমেদ বাবু। রোজার নবম দিনে রাজধানীর বিপণী বিতানগুলোতে বাবা মায়ের ব্যস্ততা আদরের সন্তানের ঈদ কেনাকাটা নিয়ে। ঈদে শিশুদের আনন্দের অন্যতম প্রধান আকর্ষণ নতুন পোশাক। বড়দেরও আগ্রহ থাকে তাদের ছোট্ট সোনামণির পোশাকটি যেন সবার আগে কেনা হয়। তাই রোজার শুরু থেকেই জমে উঠেছে ঈদের কেনাকাটা। দোকানিরাও তাই আগেভাগে তাদের নতুন কালেকশনের পসরা সাজিয়ে বসেছেন। আর কর্মজীবী মা ও বাবারা ব্যস্ত সময় পার করছেন ছুটির দিনে সন্তানদের ঈদ কেনাকাটায়। তারা কিনছেন বিভিন্ন রং ও নকশায় অলঙ্কৃত করা শিশুদের পোশাক। ঈদের আগে এত আগে নিছি, মাহে রমজান মাস, অফিস করি, চাকরি করি, আবার অন্য কাজও করি, সেক্ষেত্রে আগে ভাগে নিয়ে নিলাম। আমারটা এখনো নেওয়া হয় নাই, কারণ আমার আত্মীয় স্বজন রিলেটিভ আরো আছে, তো তাদেরকে সবাইকে দিয়ে পরে আমি নেবো। কি সামনে মানে ভিড় হবে, এই জন্য আগে ভাগে আসলাম। পাকিস্তানি থ্রি পিস দেখতেছি আমরা, বুঝছেন, মনে হয় কালেকশন ভালোই আছে দোকানে, দেখতেছি, দেখি এখন কোনটা নেওয়া যায়। কেনাকাটা শুরু করছি, কিনবো, মেয়ের জন্য কিনবো, নিজের জন্য কিনবো, হাজবেন্ডের জন্য কিনবো। দেশি বিদেশি ফ্যাশন হাউস এবং বিভিন্ন শপিং মলের দোকানগুলো এরই মধ্যে নিয়ে এসেছে তাদের নতুন নতুন কালেকশন। গার্লসের ভিতরে চলতেছে ছোট বাচ্চাদের ফার্সি ড্রেস চলতেছে, এখন রানিং ফার্সি ড্রেস চলতেছে, ওয়েস্টার্ন টপস প্যান্ট দিয়ে যেগুলো এখন এগুলো চলতেছে। তারপরে আপনার ছোটদের অনেক স্কার্ট, ফ্রক, এগুলো আইটেমও চলতেছে, ভালোই চলতেছে, মোটামুটি খারাপ না, এগুলোই এখন চাহিদা। তবে ক্রেতা বিক্রেতারা আশাবাদী যে অতীতের মতো এবার ঈদ কেনাকাটায় থাকবে না নির্ধারিত মূল্য থেকে বেশি দাম হাঁকানোর ঝামেলা। এখন চাচ্ছে তারা হলো সুতির মধ্যেই বেশি চাচ্ছেন, পাকিস্তানি সুতিগুলো, আর ঈদ কালেকশন দিল্লি বুটিস গুলো চলতেছে ভালো। ভাই বেচা কিনে ব্যস্ত আছি, একটু পরে আইসেন, অনেক কাস্টমার, তো কাস্টমার বিদায় করতেছি। তারা আশা করেন যে কোনোভাবে ঈদের বাজার এভাবেই যেন থাকে এমন সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। নতুন সরকার আসার পরে এখন তো মোটামুটি দেশের পরিস্থিতিও ভালো, কেনাকাটাও মানুষের মানে সহনশীলতার মধ্যে আছে। ফুটপথের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই, তো এইবার নতুন সরকার আসছে, আশা করি আগের মতো এই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কদমতলা যুব সমাজে আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে কদমতলা যুব সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে নিজ নির্বাচনী এলাকা মান্ডায় অবস্থিত শাপলা সিটিতে খাল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি জানান, 2028 সালের মধ্যে রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া সবকটি খাল উদ্ধার করে পানি প্রবাহ সচল করা হবে। অবৈধ দখলদারদের সতর্ক করে দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবিবুর রশিদ।
4টি ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। পুরোপুরি পরিকল্পনা বাস্তবায়ন 2028 সাল লাগবে। ইতিমধ্যে খালগুলি খনন কাজ কিন্তু শুরু হয়েছে। অবৈধ দখলদারদের তো আমরা কোনোভাবেই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। কেউ যদি আশ্রয় প্রশ্রয় দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।